2007 সালে অ্যামাজনের দুই প্রাক্তন কর্মচারী সচিন এবং বিন্নি বানসাল দ্বারা প্রতিষ্ঠিত ফ্লিপকার্ট বেঙ্গালুরুতে একটি সাধারণ দুই শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট থেকে পরিচালিত একটি অনলাইন বইয়ের দোকান হিসাবে শুরু হয়েছিল। কোম্পানিটি দ্রুত ইলেকট্রনিক্স, ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্য অন্তর্ভুক্ত করে তার অফারগুলি প্রসারিত করে। ভারতের ই কমার্স সেক্টরে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠে। ফ্লিপকার্টের প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল 2011 সালে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট বিকল্প চালু করা, যা অনলাইন পেমেন্ট সম্পর্কে ভারতীয় গ্রাহকদের আশঙ্কা দূর করে এবং আস্থা এবং বিক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। আজ ফ্লিপকার্ট ই কমার্স, ডিজিটাল পেমেন্ট এবং স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যার বিশাল গ্রাহক বেস এবং ভারতের অনলাইন খুচরা শিল্পে একটি উল্লেখযোগ্য বাজার অংশীদারিত্ব রয়েছে। একটি ছোট স্টার্টআপ থেকে একটি শীর্ষস্থানীয় ই কমার্স প্ল্যাটফর্মে কোম্পানির যাত্রা ভারতীয় গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য এর অভিযোজনযোগ্যতা, উদ্ভাবন এবং প্রতিশ্রুতিকে তুলে ধরে। ফ্লিপকার্ট প্রাইভেট লিমিটেড হল বেঙ্গালুরুতে অবস্থিত একটি ভারতীয় ই কমার্স কোম্পানি এবং সিঙ্গাপুরে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। কোম্পানিটি অনলাইন বই বিক্রয় দিয়ে শুরু করে এবং পরে কনজিউমার ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম বেসিক, মুদি এবং লাইফস্টাইল পণ্যে পরিণত হয়। কোম্পানির বাসস্থান 2025 সালে সিঙ্গাপুর থেকে ভারতে স্থানান্তরিত হয়। 2007 সালের অক্টোবরে ব্যাঙ্গালোরে সচিন বানসাল এবং বিন্নি বানসাল আইআইটি দিল্লির প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যামাজনের প্রাক্তন কর্মী ফ্লিপকার্ট প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি বেঙ্গালুরুর কোরামাঙ্গলায় একটি দুই শয়নকক্ষের ফ্ল্যাটে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের পরিবার প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা বিনিয়োগ করেছিল। ওয়েবসাইটটি 2007 সালের অক্টোবরে চালু হয়েছিল এবং সেই সময় কোম্পানিটি কেবল বই বিক্রি করছিল। দেশব্যাপী শিপিং সহ ফ্লিপকার্ট ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে। 2008 সালের মধ্যে প্রতিদিন 100টি অর্ডার পেয়েছিল। ফ্লিপকার্ট 2010 সালে lulu.com থেকে উই রিড কিনে নেয়, যা ডিজিটাল বই খুচরা বিক্রেতার মূল শক্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করেছিল। বানসালের জন্ম 1981 সালের 5ই অগস্ট ভারতের চণ্ডীগড়ে। তার বাবা একজন ব্যবসায়ী এবং তার মা একজন গৃহিণী। বানসাল চণ্ডীগড়ের সেন্ট অ্যান্স কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছিলেন। সচিন তার প্রথম প্রচেষ্টায় আইআইটি জেইই পরীক্ষা দিয়েছিলেন এবং 2470-এর সর্বভারতীয় রেটিং পেয়েছিলেন। সেখানে তিনি তার সময়সূচি আরও নিয়মিত প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে 49তম স্থান অর্জন করেন। এরপর তিনি আইআইটি দিল্লিতে ভর্তি হন, যেখানে তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে বিটেক ডিগ্রি অর্জন করেন। স্নাতক হওয়ার পর বানসাল টেক্সপ্যানে কিছুক্ষণ কাজ করেন এবং 2006 সালে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যামাজন ওয়েব সার্ভিসেসে যোগদান করেন। 2007 সালে বানসাল নিজের কোম্পানি চালু করার জন্য অ্যামাজন ছেড়ে যান। বিন্নি বানসালের জন্ম 1982 বা 1983 সালে। তার বাবা ছিলেন একজন ব্যাংকের প্রধান ব্যবস্থাপক আর তার মা সরকারি চাকরি করতেন। তিনি মূলত পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি চণ্ডীগড়ের সেন্ট অ্যান্স কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন। তিনি আইআইটি দিল্লি থেকে সফটওয়্যার প্রোগ্রামিং অধ্যয়ন করেছেন। তিনি দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল ডিগ্রি অর্জন করেছেন। ইনফিবিমের মতো মাত্র কয়েকটি বাজার অংশগ্রহণকারী এই স্থান দখল করেছিল। ফ্লিপকার্ট প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ এবং গ্রাহক পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে বাজারের আধিপত্য অর্জন করেছিল। উই রিডের প্রায় 3 মিলিয়ন পাঠক এবং 60 মিলিয়ন বই রয়েছে। সাইটটি ব্যবহারকারী উৎপাদিত সামগ্রীও তুলে ধরেছে, যেমন লোকেরা কোনো বইকে প্রিয় হিসাবে মনোনীত করা বা মন্তব্য বা রেটিং দেওয়া। স্বাধীনতা এবং সম্প্রদায়ের জন্য উপযোগিতার কারণে অধিগ্রহণের পরেও উই রিড তার ব্র্যান্ড পরিচয় সংরক্ষণ করেছে। ফ্লিপকার্ট একটি ডিজিটাল বিতরণ সংস্থা mind360.com এবং চাকপাকের ডিজিটাল সামগ্রী পোর্টফোলিও কিনেছে। অধিগ্রহণের পরে ফ্লিপকার্ট 2012 সালে ফ্লাইট, একটি ডিআরএম মুক্ত ডিজিটাল সঙ্গীত দোকান প্রতিষ্ঠা করে। ফ্লাইট বিনামূল্যে স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতা করতে অক্ষম ছিল এবং 2013 সালের জুনে বন্ধ হয়ে যায়। mind360 একটি কন্টেন্ট পরিবেশক ছিল, যা দ্রুত এবং নিরাপদ ডেটা বিতরণ নিশ্চিত করার জন্য HTTP ভিত্তিক এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করত। এটি তার বিতরণ প্ল্যাটফর্মের মাধ্যমে সঙ্গীত, মিডিয়া এবং গেমগুলি উপলব্ধ করেছিল। ভারতের খুচরা শিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে
ফ্লিপকার্ট 2012 সালে লেটস বাই নামে একটি অনলাইন ইলেকট্রনিক্স দোকান এবং 2014 সালের মে মাসে অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা মিন্ত্রাকে $280 মিলিয়ন কিনে নেয়। মিন্ত্রা ফ্লিপকার্টের একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে কাজ করে চলেছে, বিভিন্ন বাজারের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। ফ্লিপকার্ট 2014 সালের অক্টোবরে বিগ বিলিয়ন ডেজ ইভেন্টটি পুনরায় চালু করে, যা শুধুমাত্র ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে উপলব্ধ একটি বহুদিনের ইভেন্ট হিসেবে উপলব্ধ। ফ্লিপকার্ট তার সরবরাহ শৃঙ্খল প্রসারিত করে এবং আরও পরিপূর্ণতা উন্মুক্ত করে। ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী কেন্দ্র তৈরি করা হয়েছে। ইভেন্ট চলাকালীন ফ্লিপকার্ট $300 মিলিয়ন মোট পণ্যদ্রব্য আয় করেছে, যার বেশিরভাগই ফ্যাশন বিক্রি এবং বেশিরভাগই মোবাইল বিক্রির মাধ্যমে আয় হয়েছে। মোবাইল ই কমার্সের উপর কোম্পানির মনোযোগ বৃদ্ধির সাথে সাথে ফ্লিপকার্ট 2014 সালে এনজিপিতে বিনিয়োগ করে এবং মোবাইল পেমেন্ট ক্ষমতা বৃদ্ধি করে। ফ্লিপকার্ট অনুমান করে যে মোবাইল ই কমার্স তার রাজস্বের 50% ছিল। এনজিপিতে ফ্লিপকার্টের বিনিয়োগের পরে কোম্পানির অভ্যন্তরীণ পেমেন্ট গেটওয়ে পেজিপি বন্ধ হয়ে যায় এবং এনজিপি এর সাথে একীভূত হয়। এনজিপে মোবাইল অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোন ব্যবহার করে পরিষেবা এবং জিনিসপত্র কিনতে ব্যবহার করা যেতে পারে। ফ্লিপকার্ট 2016 সালে অনলাইন পোশাক খুচরা বিক্রেতা jabong.com এর জন্য রকেট ইন্টারনেটকে $70 মিলিয়ন প্রদান করে এবং 2017 সালের জানুয়ারিতে এটি একটি প্যারেন্টিং ইনফরমেশন ফার্ম টিনিস্টেপে $2 মিলিয়ন বিনিয়োগ করে। ফ্লিপকার্ট তার বিগ বিলিয়ন ডেজ ক্যাম্পেইনের অংশ হিসেবে 21শে সেপ্টেম্বর 2017 তারিখে 20 ঘন্টার মধ্যে 1.3 মিলিয়ন ফোন বিক্রি করে, যা 2016 সালে ইভেন্টের উদ্বোধনী দিনে বিক্রি হওয়া সংখ্যার দ্বিগুণেরও বেশি। 2017 সালে মোট ভারতীয় স্মার্টফোন চালানের 51% শেয়ার ছিল ফ্লিপকার্টের, যা অ্যামাজন ইন্ডিয়াকে, যার 33% শেয়ার ছিল, তাকে ছাড়িয়ে গেছে। 2017 সালের এপ্রিলে ইবে ঘোষণা করে যে তারা তাদের ভারতীয় ব্যবসা ebay.in ফ্লিপকার্টের কাছে বিক্রি করবে এবং এতে $500 মিলিয়ন ব্যয় করবে। যদিও ইবে জানিয়েছে যে এই অংশীদারিত্বের ফলে ফ্লিপকার্ট ইবের বিদেশি বিক্রেতাদের নেটওয়ার্কে প্রবেশাধিকার পাবে, কিন্তু তাদের এই উচ্চাকাঙ্ক্ষা কখনোই বাস্তবায়িত হয়নি। 2017 সালের জুলাই মাসে ফ্লিপকার্ট তার বৃহত্তম দেশীয় প্রতিযোগী স্ন্যাপডিলকে $700 থেকে $850 মিলিয়ন কেনার প্রস্তাব দেয়। স্ন্যাপডিল তা প্রত্যাখ্যান করে, দাবি করে যে এর মূল্য কমপক্ষে $1 বিলিয়ন। 2018 সালের অগস্টে আমেরিকান খুচরা জায়ান্ট ওয়ালমার্ট ফ্লিপকার্টের 77% নিয়ন্ত্রণকারী শেয়ারের জন্য $16 বিলিয়ন প্রদান করে, যার ফলে কোম্পানির মূল্য প্রায় $20 বিলিয়ন হয়ে যায়। 2022 সালের হিসাবে ফ্লিপকার্টের মূল্য $37.6 বিলিয়ন। ফ্লিপকার্ট জুলাই 2019 সালে সমর্থ প্রোগ্রাম শুরু করে, যা স্থানীয় কারিগর, তাঁতি এবং কারিগরদের সহায়তা করে যারা ঐতিহ্যগতভাবে কেবল স্থানীয়ভাবে বিক্রি করতে পারে। সমর্থ উদ্যোগ তাদের স্থানীয় বাজারের বাইরে এবং সারা দেশে তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে সহায়তা করে। অনবোর্ডিং ছাড়াও অ্যাপ্লিকেশনটি অনলাইনে বিক্রির অন্যান্য দিকগুলিতে সহায়তা করে, যেমন শ্রেণীবদ্ধকরণ এবং গুদামজাতকরণ সহায়তা। 19শে নভেম্বর 2019 তারিখে ফ্লিপকার্ট ইজি রিওয়ার্ডসে $4 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা একটি গ্রাহক মিথস্ক্রিয়া এবং পুরস্কার প্ল্যাটফর্ম যা ব্যবসা থেকে ব্যবসায়িক আনুগত্য পরিচালনা করে। সফটওয়্যারটি ব্যাংক এবং বিপণনকারীদের মধ্যে লয়্যালটি পয়েন্ট পরিচালনা করতে সক্ষম করে। 2020 সালে ফ্লিপকার্ট হোলসেল চালু করে, যা একটি বিপ্লবী অনলাইন মার্কেটপ্লেস যা কিরানা এবং এমএসএমই উভয়ের জন্যই একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একই ফ্লিপকার্ট হোলসেল পরিকল্পনার অংশ হিসেবে ফ্লিপকার্ট ওয়ালমার্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের 100% মালিকানাও কিনে নেয়, যা বেস্ট প্রাইস ক্যাশ অ্যান্ড ক্যারি ব্যবসা পরিচালনা করে তার পাইকারি সক্ষমতা বৃদ্ধির জন্য। 2020 সালের জুলাই মাসে ফ্লিপকার্ট অরবিন্দ ফ্যাশনস লিমিটেডের নতুন প্রতিষ্ঠিত সহায়ক সংস্থা অরবিন্দ ইউথ ব্র্যান্ডসে 27% শেয়ারের জন্য $35 মিলিয়ন প্রদান করে। অরবিন্দ ইউথ ব্র্যান্ডস ফ্লাইং মেশিন ব্র্যান্ড নিয়ন্ত্রণ করে। ফ্লিপকার্ট মুদি, গৃহসজ্জা, মোবাইল ফোন, স্টেশনারি এবং আরও অনেক কিছুর মতো পণ্যের জন্য একটি হাইপার লোকাল 90 মিনিট ডেলিভারি পরিষেবা ফ্লিপকার্ট কুইকো চালু করে। 2020 সালের অক্টোবরে ফ্লিপকার্ট আদিত্য বিড়লা ফ্যাশন
সাবস্ক্রিপশন অ্যান্ড রিটেলে 7.8% স্বার্থের জন্য $204 মিলিয়ন প্রদান করে। পরের মাসে ফ্লিপকার্ট গেম ফার্ম, মেঘ মোছার বৌদ্ধিক সম্পত্তির জন্য একটি অজানা পরিমাণ অর্থ প্রদান করে। এই অধিগ্রহণটি ছিল ফ্লিপকার্টের নৈমিত্তিক গেম সরবরাহের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ এবং ধরে রাখার কৌশলের অংশ। ফ্লিপকার্ট 2020 সালের নভেম্বরে অগমেন্টেড রিয়ালিটি ব্যবসা স্কেপিক কিনে নেয়, যা স্ক্রিপ্টিং ছাড়াই অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি এবং 3D কন্টেন্ট দ্রুত তৈরি এবং প্রকাশ করার জন্য এক সেট সরঞ্জাম সরবরাহ করে। 2021 সালের মধ্যে ফ্লিপকার্ট অ্যাপটি 8টি স্থানীয় ভারতীয় ভাষায় অ্যাক্সেসযোগ্য ছিল: গুজরাটি, বাংলা, ওড়িয়া, হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি এবং তামিল। ক্লিয়ার ট্রিপ অধিগ্রহণের ঘোষণা দেয়। ফ্লিপকার্ট ভারতীয় এবং বিশ্বব্যাপী উভয় বাজারেই হোটেল শিল্পে প্রবেশ করেছে। ফ্লিপকার্ট হোটেল ক্লিয়ার ট্রিপ এপিআই ব্যবহার করে। ফ্লিপকার্ট মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় পরিচালিত একটি অনলাইন ভ্রমণ বাজার WEGOর সাথে একটি বাধ্যতামূলক চুক্তি করে ক্লিয়ার ট্রিপের মধ্যপ্রাচ্য ব্যবসা কিনে নেয়। এর মধ্যে রয়েছে flying.com ওয়েবসাইট বিক্রি করা। ফ্লিপকার্ট 2021 সালের জুলাই মাসে শপসি নামে একটি সামাজিক বাণিজ্য বাজার চালু করে, যার মাধ্যমে ব্যক্তি এবং ছোট ব্যবসাগুলি সরাসরি সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ক্লায়েন্টের কাছে পণ্য বিক্রি এবং পুনরায় বিক্রি করতে পারে। শপসি 2021 সালের ডিসেম্বরে 700টি ভারতীয় শহরে তার খাদ্য বিতরণ পরিষেবা চালু করে। 2023 সালের জুলাই মাসে শপসির দ্বিতীয় বার্ষিকীতে 200 মিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়েছে, যার 60%-এরও বেশি গ্রাহক টিয়ার 3 বাজার এবং অন্যান্য শহর থেকে এসেছেন। যখন ফোনপে 2015 সালে ফ্লিপকার্ট দ্বারা কিনে নেওয়া তার সম্পূর্ণ ভিত্তি ভারতে স্থানান্তরিত করে, তখন ফ্লিপকার্ট ভারত এবং সিঙ্গাপুরের শেয়ার হোল্ডারদের মধ্যে ফোনপের মালিকানা ভাগ করে দেয় এবং সংশ্লিষ্ট শেয়ার হোল্ডাররা সরাসরি ফোনপের ভারতীয় সত্তার শেয়ার কিনে নেয়। জানা গেছে যে ফোনপের শেয়ারধারী প্রাক্তন এবং বর্তমান কর্মচারীরা প্রায় $700 মিলিয়ন নগদ নিষ্পত্তি পাবেন। ফ্লিপকার্ট এবং অ্যাক্সিস ব্যাংক 2024 সালের মার্চ মাসে ফ্লিপকার্ট ইউপিআই চালু করার জন্য অংশীদারিত্ব করে। 2024 সালের মে মাসে জানা যায় যে গুগল কোম্পানিতে $350 মিলিয়ন ব্যয় করবে। জেনারেটিভ এআই ডোমেনে ফ্লিপকার্ট ফ্লিপি ঘোষণা করেছে, একটি এআই চালিত শপিং সহকারী যা ইংরেজিতে উপলব্ধ, যা ক্রেতাদের ক্রয়ের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ফ্লিপকার্ট ভাইবসও চালু করেছে, যা ভিডিও কন্টেন্ট এবং অনলাইন কেনাকাটার সমন্বয় করে, যা গ্রাহকদের একটি উইন্ডো শপিং অভিজ্ঞতা প্রদান করে। ফ্লিপি এবং ভাইবস উন্নত স্পাইক স্ক্রিন অভিজ্ঞতা প্রচেষ্টার অংশ। 2025 সালের মে মাসের হিসাব অনুযায়ী ওয়ালমার্টের মালিকানাধীন ভারতীয় ই কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের মূল্য 38 বিলিয়ন থেকে $40 বিলিয়ন মধ্যে বলে অনুমান করা হচ্ছে। এই মূল্যায়ন 2024 সালের গোড়ার দিকে $35 বিলিয়ন নেমে যাওয়া থেকে পুনরুদ্ধারের প্রতিফলন ঘটায়, যা তার ফিনটেক শাখা ফোনপেকে আলাদা সত্তায় রূপান্তরিত করার কারণে ঘটেছিল। এই সমন্বয় সত্ত্বেও ফ্লিপকার্টের মূল্যায়ন পুনরায় বৃদ্ধি পেয়েছে, যা শক্তিশালী প্রবৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দেয়। 2024 সালের মে মাসে ফ্লিপকার্ট $950 মিলিয়ন তহবিল সংগ্রহ করে, যার মধ্যে $350 মিলিয়ন গুগল বিনিয়োগ করে। এই বিনিয়োগ ছিল ফ্লিপকার্টের অবকাঠামো উন্নত করার, তার বিক্রেতা সহায়তা বাস্তুতন্ত্র সম্প্রসারণ করার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করার কৌশলগত পদক্ষেপের অংশ। 2023 সালের ডিসেম্বরে তহবিল সংগ্রহ শুরু হয়েছিল, যেখানে ওয়ালমার্ট $600 মিলিয়ন অবদান রেখেছিল। সামনের দিকে তাকালে ফ্লিপকার্ট 2025 বা 2026 সালে একটি প্রাথমিক পাবলিক অফার পরিকল্পনা করছে। কোম্পানিটি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বাজারে তালিকাভুক্তির বিকল্পগুলি বিবেচনা করছে। উপরন্তু ফ্লিপকার্ট তার আবাসস্থল সিঙ্গাপুর থেকে ভারতে স্থানান্তর করার পরিকল্পনা করছে, যা উল্লেখযোগ্য কর সুবিধা প্রদান করতে পারে এবং এর আইপিও কৌশলগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। 2023 অর্থ বছরে ফ্লিপকার্ট 56,012.8 কোটি টাকার একীভূত নিট আয় রিপোর্ট করেছে, যার ক্ষতির পরিমাণ 4,846 কোটি টাকা। ক্ষতি সত্ত্বেও কোম্পানির রাজস্ব শক্তিশালী প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়, যা এটিকে ভারতের ই কমার্স খাতে একটি শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসেবে স্থান দেয়। সামনের দিকে তাকালে ফ্লিপকার্ট আগামী 12 থেকে 15 মাসের মধ্যে একটি প্রাথমিক পাবলিক অফার বা আইপিও করার প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথম দিকে তালিকাভুক্তি।
এই প্রস্তুতির অংশ হিসেবে ফ্লিপকার্ট তার আবাসস্থল সিঙ্গাপুর থেকে ভারতে স্থানান্তরের জন্য অভ্যন্তরীণ অনুমোদন পেয়েছে। স্থানীয় নিয়মকানুন মেনে চলা এবং আইপিও প্রক্রিয়া সহজতর করা এই পদক্ষেপ নিয়ন্ত্রক সম্মতি সহজতর করবে বলে আশা করা হচ্ছে এবং এর ফলে ভারত সরকারের জন্য উল্লেখযোগ্য কর সুবিধা হতে পারে। পরিশেষে একটি ছোট অনলাইন বইয়ের দোকান থেকে বহু বিলিয়ন ডলারের ই-কমার্স জায়ান্টে ফ্লিপকার্টের যাত্রা তার কৌশলগত দৃষ্টিভঙ্গি, অভিযোজন যোগ্যতা এবং ভারতীয় বাজারের গভীর বোধগম্যতার প্রমাণ। আসন্ন আইপিও এবং নতুন ব্যবসায়িক ক্ষেত্রে অব্যাহত সম্প্রসারণের মাধ্যমে ফ্লিপকার্ট ভারতের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।